নতুন রোদ, নতুন রং, নতুন বছরের প্রথম সকাল আমাদেরকে জানিয়ে দেয় জীবন আসলে একটা ক্যানভাসের মতো। আর সেই ক্যানভাসে কেউ কেউ নিজের উপস্থিতিতে ছড়িয়ে দেন রং। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এর বৈশাখী আয়োজন রঙের বৈশাখ। আপনাদের সঙ্গে পুরো আয়োজনে আছি আমি কাজী অহনা। আমাদের সঙ্গে আজ যিনি আছেন তিনি একজন বিশেষ ব্যক্তি। তিনি দেখতে যেমন সুন্দরী তেমনি নানা গুণে গুণান্বিত। কখনো লেখা, কখনো অভিনয়, কখনো প্রযোজনা কিংবা কখনো পরিচালনা দিয়ে মুগ্ধ করেছেন সবাইকে। কথা বলছি কুসুম শিকদারের। কেমন আছেন? শুভ নববর্ষ। ভালো আছি অহনা, শুভ নববর্ষ। তুমি কেমন আছো? আমিও খুবই ভালো আছি, আপনাকে দেখে আরো ভালো আছি। এত সুন্দরী, এত গুণী একজন মানুষের সাথে বসার আজকে সৌভাগ্য হয়েছে। আপনাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনি কি নিজেই সাজেন নাকি স্পেশাল কেউ আছে সবসময় সাজুগুজু করে? কখনোই না, আমি একদমই নিজেই সাজি। আমি খুব কম সাজি। মেকআপ আর্টিস্ট আমাকে সাজিয়েছে এরকম, হয়তো আমার ক্যারিয়ারের প্রথম দিকে এরকম কিছু ফটোশুট আছে, তাছাড়া আমি নিজেই সাজি সবসময় যে কোনো প্রোগ্রামে। যে কোনো প্রোগ্রাম শুধু না, আমার যে সিনেমাগুলো আছে সিনেমাতেও আমি নিজেই মেকআপ করেছি। ইনফ্যাক্ট আমার দুটো সিনেমা গহীনের শব্দ শঙ্খ ছিলে টোন ডাউন করতে হয়েছিল, একটু কালো করতে হয়েছিল, ওগুলো আমি করেছি। লাল টিপে হালকা মেকআপ ছিল আমারই করা, শঙ্খ ছিল, শরতের জবাতেও আমারই করা, আর নাটক সবই আমার করা। এটা আসলে একদমই জানা ছিল না যে আপনি নিজের মেকআপ নিজে করেন। হ্যাঁ, কারণ আমার মনে হয় যে আমাকে মেকআপ যখন মানে করে দিত মেকআপ আর্টিস্ট কেউ, নাম করা কেউই করতো বা একদম নতুন অনেকেই করেছে, আমার কেন যেন মনে হতো যে মানে আল্লাহ প্রদত্ত সবার একটা সৌন্দর্য আছে, তো সেটা খানিকটা নষ্ট হতো বা অন্যরকম হয়ে যেত, মানে আমাকে আমি চিনতে পারতাম না। তো তখনই আমি নিজে নিজে একটু করার চেষ্টা করতাম, তো তখন থেকে নিজে করি। আচ্ছা, আরেকটা, আমরা তো বিভিন্ন শোতে আপনার ইন্টারভিউতে আমরা শুনেছি আপনি কখনো স্পন্সর্ড পোশাক পরেন না। হ্যাঁ, আজকের আউটফিটটা সম্পর্কে জানতে চাই, কোথা থেকে এবং আসলে কি ডিটেইলস? এটাও আমারই কেনা। হ্যাঁ, এটা খুবই চমৎকার। থ্যাংক ইউ। এটা শরতের জবা মুক্তির দিন আমি পরেছিলাম, ওই উপলক্ষে কিনেছিলাম। আসলে রয়্যাল মালাবার থেকে কেনা, উত্তরা। এই তো কিছুটা আমার প্রিয় রং বলবো না, আমার প্রিয় রং সাদা কালো, কিন্তু মানুষ বলে যে আমাকে লাল বা লালচে টাইপের রঙে ভালো লাগে, তো সে কারণে। চমৎকার। এই ড্রেসটির দাম যদি জানতে চাই, কেমন রেঞ্জ, কেমন? এক্সপেন্সিভ। হ্যাঁ, রয়্যাল মালাবারের কাপড় এক্সপেন্সিভ, এটাও এক্সপেন্সিভ। আচ্ছা, আপনার কাছে যদি জানতে চাই ফ্যাশন মানে বা গ্ল্যামার যেটা বলে, আপনার কাছে কি এটা কি হাই এন্ড বা অনেক দামি কোনো প্রোডাক্ট বা পোশাক পরা, নাকি যে কোনো ফুটপাতের বা কম দামি জিনিসও ফ্যাশন বা গ্ল্যামার ফুটিয়ে তোলা যায়? আমি যদি সত্যি কথা বলি, একদম ফুটপাতের কাপড় আমি কখনো পরিনি। আমি দামি কাপড়ই পরি, আর কম দামি পরি বা ব্র্যান্ড পরি, নন ব্র্যান্ড পরি। আমি সবসময় যেটা প্রায়োরিটি দিই সেটা হচ্ছে আমাকে ভালো লাগছে কিনা, দ্বিতীয়ত হচ্ছে আমি ক্যারি করতে পারছি কিনা এবং আমি কমফোর্টেবল কিনা। আমি তখনই কিন্তু ক্যারি করতে পারবো কাপড় যখন আমি কমফোর্টেবল থাকবো। আর দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ, কমফোর্টেবল আমি ক্যারি করতে পারছি, কিন্তু ওই রংটা হয়তো আমাকে ভালোই লাগছে না, সেটা আমি পরবো না। তো আমি দুটো ব্যাপারই মানে প্রেফার করি, প্রায়োরিটি দেই, আর সেটাই আমার কাছে স্টাইল, সেটাই আসলে ফ্যাশন। আমি খুব কম ট্রেন্ড ফলো করি, মানে অনেক সময় দেখা যায় একটা ট্রেন্ড খুব পপুলার, সবাই ওটা ফলো করছে, কিন্তু আমি করি না, কারণ অনেক সময় দেখা যায় এরকম ট্রেন্ড আমাকে ভালো লাগে না, স্যুট করে না, এই কারণে করি না। ট্রেন্ডের কথা যেহেতু বলছি, সেই প্রসঙ্গে বলতে চাই, আপনারা যখন কাজ শুরু করেছিলেন, আপনি যখন কাজ শুরু করেছিলেন, তখনকার সময়ের ফ্যাশন ট্রেন্ড একরকম ছিল। বর্তমান সময়ে বলা হয়ে থাকে জেন জি, জেন আলফাদের সময়, ফিউশন হচ্ছে, ট্রেডিশনাল, তারপর মডার্ন, সবকিছু মিক্স। তো আপনার দৃষ্টিতে এখনকার ফ্যাশনগুলো কেমন লাগে, ফিউশনটা কেমন লাগে? আমি সবসময় কন্টেম্পোরারি যে কোনো কিছুই, সেটা ফ্যাশন হোক, মিউজিক হোক, মুভিজ হোক, আমি পছন্দ করি। আমার মনে হয় জেনারেশন যা করছে, নিউ জেনারেশন, আমাদের অবশ্যই সেটাকে সাপোর্ট করা উচিত, এবং আমার আসলেই মন থেকে খারাপ লাগে না, আমার ভালোই লাগে। কিন্তু ওই যে বললাম যে যেটা আমি ফলো করতে পারবো সেটাই করি, আদারওয়াইজ আমি ফলো করি না, বাট আমি অ্যাপ্রিসিয়েট করি। আচ্ছা, বৈশাখ নিয়ে যেহেতু আয়োজন, জানতে চাইবো আপনার জীবনের সবচেয়ে ভালো বৈশাখ বা বৈশাখের কোনো মজার স্মৃতি যদি থাকে, টিনেজ বয়সে বা একদম শুরুর দিকে। আছে একটা খুব স্পেশাল ইম্পর্টেন্ট স্মৃতি আমার আছে, আগে ওটা বলি। আচ্ছা, কত সাল হবে ওটা? 2009।
2008 বা 9 2008 বা 9 9 হবে আচ্ছা। মনে হয়। গহীনের শব্দ আমার যে প্রথম সিনেমাটা, প্রয়াত খালেদ মাহমুদ মিঠুর ডিরেকশনে, ওটা শুটিং চলছিল এবং ফার্স্ট শট মানে প্রথম দিনের প্রথম শুটিং, প্রথম শট, ওই শটটাই এরকম ছিল যে মঙ্গল শোভাযাত্রা ঢাকা ইউনিভার্সিটিতে চারুকলার সামনে, ওখানে নর্মাল যেটা আসলে অরিজিনাল যে শোভাযাত্রা হচ্ছে সেটার মধ্যে সামহাও আমাকে এবং আমার কোয়ার্টিস্ট ছিল ইমন, আমাদের দুজনকে ঢুকে যেতে হবে এবং গেটআপটা মোটামুটি তুমি যেরকম আজকে গেটআপ নিয়েছো এরকম একটা গেটআপ সিনেমাতে আছে। হ্যাঁ, এই গেটআপে ঢুকে যেতে হবে গোপনে, কারণ কাউকে বোঝানো যাবে না শুটিং হচ্ছে, কাউকে বোঝানো যাবে না যে ইমন আর আমি ওখানে আছি, এবং সামনেই দাঁড়াতে হবে, কারণ সামনে না দাঁড়ালে তো এত মানুষের ভিড়ে আমাদেরকে দেখাই যাবে না। এবং কিছু একটা স্লোগান ছিল ওই শোভাযাত্রা, আমার ঠিক মনে নেই, স্লোগান দিয়ে দিয়ে সবাই এগোচ্ছিল এবং আশেপাশে তো এমনিও তো শোভাযাত্রার আশেপাশে অনেক ক্যামেরা থাকে কিন্তু, হ্যাঁ তখনও ছিল, এটা 2009-এর কথা বলছি। তো আমাদের ক্রেন ছিল, অন্যান্য ক্যামেরাও ছিল 2-3টা শট নেওয়ার জন্য। তো কাউকে না বুঝতে দিয়ে আমরা এইভাবে আমি আর ইমন দুপাশ থেকে কোনোভাবে ভিড়, কি ভিড় আর গরম, এর মধ্যে আমরা ঢুকে গিয়েছিলাম শোভাযাত্রায়। এটা আমাদের গহীনের শব্দের প্রথম শুটিং, প্রথম শট। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইমনের সাথে আমার প্রথম দেখা, মানে ওর সঙ্গে তো আমি এরপরে লাইভ করেছি, আরো অনেক কাজ করেছি, কখনো দেখা হয়নি, ও নতুন আমিও নতুন, প্রথম দেখা, প্রথম শুটিং, প্রথম শট, মানে এটা প্রচন্ড ইন্টারেস্টিং ছিল, প্রচন্ড ইন্টারেস্টিং এবং শট ওকে ছিল। ওয়াও, এটা কি এক শটেই হয়ে গিয়েছিল? এক শটে, হ্যাঁ, উপায় নাই তো, শোভাযাত্রা তো শুরু করে চারুকলার সামনে থেকে মানে সামনে চলে যাবে, অন্যদিকে চলে যাবে, মিস করলেই মিস। আচ্ছা, খুব ইন্টারেস্টিং। এর পাশাপাশি বাইরে নিজের ব্যক্তিগত জীবনে কোনো অভিজ্ঞতা বা এমন কি কখনো হয়েছে, যেমন আমাদের সময় হতো স্কুলে প্রোগ্রাম থাকতো, শাড়ি পরে বের হতাম, অনেক ছেলেরা টিজ করতো, আপনি কি কখনো পহেলা বৈশাখের দিন বের হয়েছেন আর কোনো প্রেমের প্রস্তাব পেয়েছেন? আচ্ছা, ছোটবেলার কথা যদি বলি তাহলে আমার মার সঙ্গে, মায়ের বান্ধবীদের সঙ্গে, কখনো কখনো খালারাও থাকতো, ওদের সঙ্গে সব সময় রমনা বটমূলে একদম 5টার সময় বর্ষবরণের যে ছায়ানটের প্রোগ্রামটা হয়, গান দিয়ে শুরু করে, সেই প্রোগ্রাম সব সময় আমার মা অ্যাটেন্ড করতো, সাথে ছোট্ট আমাকে হাত ধরে টেনে নিয়ে ঘুম থেকে তুলে নিয়ে যেত। এটা সূর্যোদয়ের আগেই আমরা যেতাম, মানে তখন ওখানে প্রোগ্রামে গিয়েই তো সূর্যোদয়টা হয়, এটাই তো বর্ষবরণের প্রোগ্রাম। তো হ্যাঁ, এরকম অনেক স্মৃতি আছে, মা আমাকে নিয়ে যেত, ওটা একদম ছোটবেলায় জোরপূর্বক। আর আমি বড় হওয়ার পর তো হ্যাঁ অনেক স্টল হতো, তখন খাবার দাবারের স্টল হতো, তখন আমি নিজে বন্ধুদের সঙ্গে যেতাম, হাজার হাজার স্মৃতি, কোনটা বলবো। স্পেশাল কিছু নেই কখনো প্রেমের কোনো স্মৃতি বলেন যেটা নিয়ে আসলে দর্শকরা জানতে চাইবে? আমার তো ওরকম, আমি তো বলেছি আমার ওরকম প্রেম লাইফে হয়নি কখনো। হ্যাঁ হ্যাঁ, অল্প অল্প হয়নি না, অল্প অল্প ধরো যেটাকে ইনফ্যাচুয়েশন বলি, একটা ঘোর বলি, একটা মোহ, একটা মুগ্ধতা, এরকম সম্পর্ক হয়েছে, কিন্তু এগুলো খুব বেশি দিন থাকেনি। এবং যেটাকে প্রচন্ড প্রেম আমরা বলি, একদম জীবন মরণ প্রেম আর কি, না পেলে মরে যাব, এরকম হয়নি। আচ্ছা, প্রথম প্রেমে পড়েছেন কোন বয়সে? স্কুলে। স্কুলে কোন ক্লাসে ছিলেন? তখন হচ্ছে 9-এ। তখন কি প্রেম বুঝতেন? ওই যে বললাম ঘোর ইনফ্যাচুয়েশন, মানে সব সময় মনে পড়তো, দেখা করতে ইচ্ছা হতো, কথা বলতে ইচ্ছা হতো, তখন তো মোবাইল ছিল না, টিএনটি ফোন ছিল, এগুলো ইচ্ছা হতো, তখন মনে হতো যে এটাই বোধহয় প্রেম। এখন তো এখন কি মনে হয়, অন্য কোনো ভাবে হয়তো দেখি বা ব্যাখ্যাটা ভাবে দেই। আমার এখন এই বয়সে এসে মনে হয় যে প্রেম খুব ক্ষণস্থায়ী হয়, ইনফ্যাচুয়েশন বেশি দিন থাকে না, এই কারণে এটাকে ইনফ্যাচুয়েশন বলে। দীর্ঘস্থায়ী আসলে ভালোবাসা, প্রেম না। প্রেমের একটা চার্ম আছে, প্রেমের একটা মজা আছে, যেটা আসলে বেশি দিন থাকে না। ভালোবাসার কথা বললে তখন আমি বলবো যে ভালোবাসারটা অনেক দিন হয়তো, সেই দীর্ঘদিনের মধ্যে একটা খারাপ সময় থাকে, ভালো সময় থাকে, আবার হয়তো খারাপ সময় থাকে, এগুলো সব পাড়ি দিয়ে আমরা বলতে পারি যে না, আমরা দুজন দুজনকে ভালোবাসি। প্রেমে এগুলো থাকে না আসলে। এখন তো বড় বয়সে প্রেম ভালোবাসার মধ্যে তফাৎটা বুঝেছেন, তো এই প্রেক্ষাপটে জানতে চাই, এখন আপনি আসলে সিঙ্গেল নাকি, মানে স্ট্যাটাসটা কি? আমি তো, এটা আসলে আমার প্রশ্ন না, এটা অনেক আপনার জানি সবাই জানতে চায়, হ্যাঁ সবাই জানতে চায়। আমি আসলে উত্তরটাকে এইভাবেই বলি,
আমি স্বাধীন। আমি সবসময় এই ওয়ার্ডটাই চয়ন করি যে আমি খুব স্বাধীন চেতা মানুষ, আমি স্বাধীনতায় বিশ্বাস করি, স্বাধীন থাকতে চাই। এখন অনেকে বলতে পারে আপু আপনি যদি এঙ্গেজড হন, আপনি যদি ম্যারিড হন, বা আপনি যদি আপনার যদি ফিয়ান্সেও থাকে, স্বাধীনতার সাথে এটা সম্পর্ক কি? স্বাধীনতার সাথে এটার একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আমি অনেকে দেখেছি আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজনের মধ্যে যে প্রেম বা ভালোবাসা বা বৈবাহিক সম্পর্ক, একটা পরাধীনতা কোথায় যেন চলে আসে। এটা হয় ইচ্ছাকৃতভাবেই আসে, মায়ার কারণে, অথবা জোরপূর্বক অনেক সময় চাপিয়ে দেওয়া হয়, পরিবার থেকেও দেওয়া হয়, মানুষটাও অনেক সময় দেয়, মানে পার্টনার যে যার কথা বলছি। আমার জীবনে এমন কিছু নেই। আমি এমনিতে আমার ব্যক্তিগত জীবন খুব ইচ্ছাকৃতভাবেই লো প্রোফাইলে রেখে এসেছি সারা জীবন, এখনো রাখি। আর সে কারণে আমি খুব পরিষ্কারভাবে কখনো বলি না আমার স্টেটাস কি, কিন্তু আমি আমার জীবনে যেটা গুরুত্বপূর্ণ বা আমার ব্যক্তিত্বের সাথে যেটা যায় সেটাই আমি বলি। এই জন্য আমি বলি যে আমি স্বাধীন। আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী যেহেতু একটা সম্পর্কে থাকলে বিভিন্ন ধরনের বাধা আসে বা একটা পরাধীনতা আসে, যেহেতু আপনি স্বাধীন থাকতে চান, এখনকার সময় কেউ যদি আসে যে আপনাকে অনেক মানে আপনার সবকিছু মেনে বা আপনার লাইফস্টাইল, আপনি যেভাবে জীবনকে দেখেন সেভাবে আপনাকে স্বাধীনভাবে রাখতে চায়, তাহলে কি তাকে সুযোগ দিবেন কিনা? এটা তো সময় বলে দিবে। সময় কথা বলে সবকিছু না, মানে এরকম শর্তে হয় না। ধরো এই শর্তগুলা যেভাবে শুরু হয়, আমি দেখেছি আমার জীবন থেকে যে প্রথমে একটা সম্পর্কে ধরো কোনোভাবে গভীরতা আসছে, তখন দুজনকে কিছু কন্ডিশন দেয় যে আমি কিন্তু এরকম এভাবে থাকবো, অন্যজন বলে হ্যাঁ ঠিক আছে তাহলে আমিও এরকম এভাবে থাকবো। এভাবে হয় না। আপনার একটি মিউজিক ভিডিও নেশা, তো 2017 সালে এটি এসেছিল, অনেক বছর, কিন্তু হ্যাঁ অনেক বছর। তো এটা নিয়ে তো খুবই সমালোচনা, বিতর্ক, মামলা পর্যন্ত গড়িয়েছিল খুব সম্ভবত। মামলা ঠিক না, মানে কমপ্লেন। আচ্ছা, সেই প্রসঙ্গে একটু জানতে চাই, এটাও এক ধরনের কিন্তু নেগেটিভ স্ট্রেস। একজন আর্টিস্ট হিসেবে আপনি একটা কাজ করেছেন, সেটা নিয়ে এত প্রশংসা, আলোচনা ভালো, বাট সমালোচনা অনেক বেশি, বিতর্ক হলে সেই যে নেগেটিভ ইম্প্যাক্ট, তখন কিভাবে সামলেছিলেন? আচ্ছা, শেষের উত্তরটা থেকে আসি। প্রথম কথা হচ্ছে আমি এই ধরনের কথাবার্তা বা নেগেটিভ কথাবার্তা এগুলো অলওয়েজ ইগনোর করি, একদমই ইগনোর করি। আর প্রথম কথাতে আসি, নেশা নিয়ে যেটা হয়েছিল, নেশা নিয়ে কিন্তু মানুষের কাছ থেকে বা আমার অডিয়েন্সের কাছ থেকে যেটা এসেছিল সেটা খুব পজিটিভ ছিল, সেটা ছিল প্রশংসা। কিন্তু এটা পরে আমি জানতে পেরেছিলাম, যখন এই কমপ্লেনগুলো হচ্ছিল বা অনেকে এগুলো নিয়ে কথা বলছিল, তখন আমি জানতে পেরেছিলাম যে কমপ্লেনটা একজন করেছিল এবং যে করিয়েছিল উনি আমার কাছেরই একজন, মিডিয়ারই একজন, এবং উনি ইচ্ছাকৃতভাবে এটা করেছিলেন যাতে নেশা ভালো না হয়, বা উনি যা করতে চেয়েছিলেন উনি সাকসেসফুল হয়েছিলেন, কিন্তু উনি সাকসেসফুল হওয়াতে আবার আমি সাকসেসফুল হয়ে গেছিলাম। কারণ নেশা দেখা গিয়েছিল যে একদিনে মিলিয়ন ভিউজ হয়েছিল, আর তখন তো কোনো ওটিটি ছিল না, অনলাইন প্ল্যাটফর্মও ওভাবে ছিল না, হ্যাঁ ইউটিউবও তো নাটক টাটকও ছিল না, তো নেশা সবাই দেখেছিল, এবং সো উনিও সাকসেসফুল ইন আ ওয়ে, আমি আরো বেশি সাকসেসফুল ছিলাম। তো নেগেটিভ মার্কেটিং হয়েছিল। তো এটাই বলতে চাই যে ওটা কিন্তু আসলে দর্শকের কাছ থেকে আসেনি, ওটা কমপ্লিটলি আমার পরিচিত একজনের কাছ থেকেই এসছে, শত্রুতা, ইচ্ছাকৃতভাবে আমাকে ছোট করানোর জন্য বা নেশাকে ছোট করানোর জন্য, অথবা নেশা যে প্ল্যাটফর্ম থেকে বের হয়েছিল বঙ্গ, তাদেরকেও ছোট করার জন্য। তো এটাই, বাট আদারওয়াইজ নেশা খুব প্রশংসিত হয়েছিল, এবং এখন এই যে 8 বছর পর নেশা নিয়ে মানুষ কথা বলে, নেশা শোনে, দেখে, তার মানেই তো বোঝাই যাচ্ছে 8 বছর পরও যেটা নিয়ে মানুষ কথা বলছে সেটা বোঝাই যাচ্ছে। মিডিয়াতেই কোনো একজন আপনাকে পছন্দ বা শত্রু এই ধরনের, এই কারণে কি আপনি সবসময় বলে থাকেন আপনার মিডিয়াতে কোনো ফ্রেন্ড নেই? শুধু এই কারণে না, এটাতে তো বোঝাই যাচ্ছে নেই, এছাড়াও আমি সবসময় বলি যে না, বন্ধু বলতে আমরা যা বুঝি, মানে বন্ধু বলতে তুমি যদি শুধু বলো যে ঘোরাঘুরি, আড্ডা, পার্টি, খাওয়া দাওয়া, না, তাহলে অনেক মানুষ আছে, কিন্তু তুমি যদি বন্ধু বলতে বলছো তোমার বিপদে প্রয়োজনে একজনের সাপোর্ট বা সঙ্গ নাই। একদম যদি মানে কি বলবো, একজনের নাম বলতেই হয় মিডিয়াতে, খুব কাছের একদম, সেই অর্থে যদি বন্ধু নাও হয় তবুও বন্ধু, কার নাম বলবেন? বন্ধু উনি না, আমি একজনের নাম বলতে পারি, উনি খুবই শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব, ফরদুর রেজা সাগর।
ওনাকে আমি বস ডাকি। উনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ, ভেতর থেকে প্রচন্ড শক্তিশালী একজন মানুষ। এটা শুধু আমি না, আমার মনে হয় মিডিয়ার যে কেউ ওনাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, এবং যে কারো প্রয়োজনে উনি সহযোগিতার হাত বাড়ায়। তো আমি একজনের নাম বলে ওনার কথাই বলতে পারি, ফরিদুর রেজা সরকার। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে এত বছর আগে নেশা, তখনকার সময় কিন্তু বাংলাদেশের নাটক, ওটিটি প্ল্যাটফর্ম মানে এরকম বোর্ড মানে তেমন ছিলই না সেই সময়। এই যে সাহসী পদক্ষেপ, সেটার জন্য তো অবশ্যই আপনাকে মানে কি বলবো, অনেক সাহসী ছিল। হ্যাঁ, এরপরে এরকম হাজার হাজার কন্টেন্ট হয়েছে, হাজার হাজার হয়েছে, কিন্তু সেসব নিয়ে এখন আর কথা হয় না। কিন্তু এখনো নেশা নিয়ে কথা হচ্ছে। তখনও হতো না আসলে, এটা তো ইচ্ছাকৃতই ছিল। মানুষ তো পজিটিভলি নিয়েছিল, দেখেছে, শুনেছে, এখনো দেখে, আমাকে অনেকেই বলে। আর গানটা এখনো সবাই খুব প্রশংসা করে, খুবই সুন্দর। আমি নিজেও শুনেছি গানটা। তো গানটা এখন এত বছর পর যদি সেম ভাবে বা একই প্রেক্ষাপটে একই ধরনের কোনো সাহসী মিউজিক ভিডিও করার প্রস্তাব পান, সেক্ষেত্রে আপনি কি করবেন কিনা? আমি তো সবসময়ই বলি যে আমি যেটা বিশ্বাসযোগ্যভাবে করতে পারবো সেটা আমি করব। আমার যখনই মনে হবে যে না, এটা বিশ্বাসযোগ্যই হবে না, এমন কিছু, আমি ধরো এখন আমাকে একটা চরিত্র দেওয়া হলো 13 বছরের মেয়ের, হয়তো আমি পারবো, হয়তো আমি পারবো না। যদি আমি মনে করি আমি পারবো না বিশ্বাসযোগ্যভাবে, যে মানুষ বলবে যেটা কি করে 13 বছর তো মানাচ্ছে না, তাহলে আমি করব না। এরকম যদি মানাচ্ছে মনে হয়, হ্যাঁ হ্যাঁ, যদি পুরো স্ক্রিপ্টে, গল্পে বা প্রেজেন্টেশনে মনে হয় আমি পারবো, তাহলে করব। যদি করেন, তাহলে কো আর্টিস্ট হিসেবে এখনকার সময়ের কাকে পছন্দ আপনার? এটা বলতে পারবো না, এটা বলা যাবে পারবো না, এটা খুব কঠিন। কেন? কারণ হচ্ছে যেটাই করি একটা গল্প থাকবে তো, বা একটা পরিচালক থাকবে। যদি আমি পরিচালনা না করি, এটা সম্পূর্ণ ডিরেক্টরের দায়িত্ব আসলে, বা টিমের দায়িত্ব। তখন যাকে মানায় বা স্ক্রিপ্টে যাকে ডিমান্ড করে সে। আচ্ছা, এখনকার সময় বর্তমান প্রজন্মের কার অভিনয় ভালো লাগে? যদি সবার একটা নাম বলতে পারবো না, পছন্দের কেউ নেই? যে তাসনুভা তিশা। আর মেল কো আর্টিস্টদের মধ্যে মেয়ে যার ভালো লাগে তার সঙ্গে আমি কাজ করেছি, ইয়াশ। এমন কি কখনো হয়েছে নিজের সম্পর্কে এমন কোনো গুজব শুনেছেন যেটা শুনে নিজেরও মনে হয়েছে যে ও আচ্ছা, তারপর কি হয়েছে, বা খুব হাসি পেয়েছে, এরকম কোনো গুজব আছে? দুই একটা আমাদেরকেও বলেন শুনি। না, এটা বলা ঠিক হবে না, কারণ বললে নাম বলতে হবে। নাম না হয়ে জানতে চাইবো না, কিন্তু যে কোনো নিজের সম্পর্কে কোনো গুজব যেটা শুনে নিজেও চমকে গিয়েছিলেন। গুজব না, মানে স্ক্যান্ডাল বা রিউমার আমার সম্পর্কে আছে একদম। আমি যখন প্রথম থেকে কাজ করি তখন থেকে এখন পর্যন্ত নতুন জেনারেশন যারা কাজ করছে তারাও মাঝে মাঝে আমাকে এটা জিজ্ঞেস করে যে আপু, আমরা এরকম শুনেছি, এটা কি সত্যি? তাহলে চিন্তা করো, মানে আমি যখন থেকে কাজ করছি 2002, ধরো সেই স্ক্যান্ডাল রিউমার শুরু হয়েছে হয়তো 2005, 6, 7 থেকে, এখনো সেটা চলছে। তো এরকম অদ্ভুত বিষয় শুনলে মানে সেটা কি? ওই প্রেম ঘটিত কারোর সঙ্গে আমার প্রেম আর কি। ও আচ্ছা, প্রেম ঘটিত। হ্যাঁ, যেটা অবাস্তব, যেটা কখনো কোনোদিন হয় না, কখনোই ছিল না, যে নামটার সঙ্গে বলা হয় কখনো কোনোদিন হয়নি। মানে এমনও যদি হতো যে আসলে একটু ইনফ্যাচুয়েশন ছিল বা টুকটাক একটু সম্পর্ক ছিল, কিছুই না। সেই নাম নিয়ে আমার এখনো শুনতে হয়, সেই 2005-6 থেকে শুরু করে, মানে প্রায় কত 18, 19, 20 বছর ধরে আমাকে এটা শুনতে হচ্ছে। তো এটা খুব অবাক লাগে আমার, মানে তখন তো হাসতাম, মাঝে মাঝে বিরক্ত হতাম, এখন আমার খুব অবাক লাগে যে কি করে এখনকার জেনারেশন পর্যন্ত এই রিউমার চলে আসছে। এটা কি শুধু প্রেম? বিয়ে নিয়ে কি কোনো গুজব আছে কিনা? অনেকে বলে আপনি বিবাহিত ছিলেন। বিয়ে নিয়ে কোনো স্ক্যান্ডাল নেই। না, স্ক্যান্ডাল নেই, এই যে প্রেম নিয়ে শুধু। তাও ভালো, অনেক কমই স্ক্যান্ডাল, কারণ মিডিয়ায় আমার মনে হয় আরো বেশি স্ক্যান্ডাল থাকে। আচ্ছা, এখন আপনার তো মাঝখানে একটা লম্বা সময় বিরতি ছিল, সেটা কেন? সেটা আপনি কোথাওই বলেন না। জানতে চাইবো তবুও, কেন আসলে বিরতি ছিল? সেটা কি আসলে কোথাও কোনো রাগ বা আপসেট লাগা, বা নিজেকে জাস্ট একটা ব্রেক দেওয়া, কি ছিল? না, রাগ আপসেট তো একদমই না, কারণ 2018 পরে আমি কাজ করিনি, এবং এক্স্যাক্টলি আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে কাজ ছেড়েছি। 2-3 মাস পরে প্রোগ্রামটা হয়েছিল আমাদের জুলাইতে লাস্ট হলো, আর আমি বোধহয় লাস্ট কাজ করেছিলাম জুলাইতেই, বোধহয় লাস্ট কাজ। আচ্ছা, তারপর কাজ করিনি 18 পরে। তো অভিমান বা রাগের কোনো জায়গা নেই, সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পাওয়ার পরে কিসের অভিমান থাকবে আমার?
আর আমি অনেক লাকি আলহামদুলিল্লাহ যে আমি 3টা চলচ্চিত্র করেই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম। অনেকে দেখা যায় যে 13টা করেও বা 30টা করেও পায় না, এটা আমি আলহামদুলিল্লাহ লাকি। সুতরাং অভিমানের জায়গাটা একদম না, এটা আমার একটা ব্যক্তিগত তো বটেই, ব্যক্তিগত একটু সীমাবদ্ধতা, একটু সমস্যা ছিল, যেটা আসলে অনস্ক্রিন বলতে চাই না, এখনো আমি বলতে প্রস্তুত না, হয়তো কোনোদিন প্রস্তুত হলে বলবো। আমি কাজ যে করতে চাইতাম না তা না, কাজ করতে চাইতাম, কারণ কাজটাকে তো আমি ভীষণ ভালোবাসি, ভালোবেসে আমি কাজ করেছি। মানে আমি কখনো কিন্তু রেমুনারেশন পাচ্ছি টাকার জন্য কাজ করেছি তা না। হ্যাঁ, রেমুনারেশন একটা এনার্জি দেয়, একটা সাপোর্ট দেয় আর্ন করাটা অবশ্যই, কিন্তু প্রথমত আমি কাজ করতাম ভালোবেসেই, আমার একটা প্রেম ছিল আমার কাজের সঙ্গে। সুতরাং আমি যেহেতু কাজ বন্ধ করেছিলাম, ওটা অবশ্যই এমন কোন একটা সমস্যা ছিল যে একদমই যেটা আমি ওভারকাম করতে পারছিলাম না। আচ্ছা, তো এই তো তখন আপনার কাজের সাথে যেহেতু প্রেম ছিল, তার সাথে বিচ্ছেদ হয়েছিল। এবং অনেক কষ্টে প্রেম ছিলাম, আসলে বিচ্ছেদ আসে, সেটা কাজ হোক কিংবা মানুষ, এবং অনেক কষ্টেও ছিলাম। যাই হোক, আমি আবার কাজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সেই সময়টায় টিভি তো অবশ্যই দেখা হতো, যখন বিভিন্ন কন্টেন্ট দেখতেন, নাটক, সিনেমা, নিজেকে কি সেই জায়গাটায় মিস করতেন কিনা, বা আক্ষেপ কাজ করতো কিনা যে ইস, আমি থাকলে হয়তো আরো ভালো হতো, বা আমার কাজ করা হচ্ছে না, নিজেকে স্ক্রিনে যে মিস করার বিষয়টা এরকম ভাবে করতাম না। মানে কোনো গল্প, নাটক দেখলাম, সিনেমা দেখলাম, ওভাবে আমি মিস করতাম না কখনোই, কিন্তু ভেতরে ভেতরে মানে অভাব বোধ করতাম যে ক্যামেরা মিস করতাম, বা ইউনিট, টিম মিস করতাম, এই লাইট, এগুলো মিস করতাম। আমার মনে আছে এরকমও সময় আছে যে আমি এমনিও শুরু থেকে কখনো যে অনেক একদম 30 দিন কাজ করেছি এরকম না, বাট 25 দিন কাজ করেছি, 22 দিন কাজ করেছি, এরকম আছে। তো ওই প্র্যাকটিসটা তো থাকতো শুটিং এর, তো দেখা যেত আমি ঘরেই কিছু একটা বলছি, আয় প্যাক আপ, আয় কাট। তো তখন আমি নিজেই বুঝতাম যে হ্যাঁ, আমি মিস করি। তো এই আর কি, হ্যাঁ, ভেতরে ভেতরে তো করতাম। আচ্ছা, এমন কি কোনো আফসোস আছে জীবন নিয়ে বা ক্যারিয়ার নিয়ে, যে এই ডিসিশনটা ভুল হয়েছিল বা নেওয়া উচিত হয়নি? জীবনে তো এরকম হাজারো আছে, হাজার আছে, আমার অনেক ভুল আছে, এবং আমি একই ভুল বারবার করি। মানুষ ভুল থেকে শিখে, আমি ভুল থেকে শিখি না, নেড়া বারবার বেল তলায় যায়। ওরকমই আমি শিখি খুব কম, কারণ হচ্ছে আমি খুব কি বলে মানে আবেগপ্রবণ। হ্যাঁ, আবেগপ্রবণ, আবার অ্যাট দ্য সেম টাইম আমি যখন আবেগটা চলে যায় তখন আমি ভয়ঙ্কর স্ট্রং, দুটোই আছে আমার মধ্যে। তো এই ধরনের মানুষরা কষ্ট বেশি পায়, কারণ আগে আবেগপ্রবণ হয়ে সে সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে, ভালোবেসে ফেলে, বা যে কোনো কাজকে, এটা শুধু মানুষ হতে হবে তা না, কিন্তু যখন সে বুঝতে পারে যে সে ভুল করেছিল, তখন সে একদম পাথরের মতো শক্ত হয়ে যায়। এই আমি এরকম, কিন্তু ওই যে আবার একই ভুল। তো হ্যাঁ, জীবন আমার অনেক ভুল ছিল। একটা ভুল যদি আমরা জানতে চাই, আচ্ছা অভিনয় নিয়ে শুনি, যে কোনো কাজ বা আমার ক্যারিয়ারে আমার তেমন কোনো ভুল নেই, কারণ আমি সবসময় কম কাজ করতাম, এবং এটা আল্লাহর অশেষ রহমত যে আমার ক্যারিয়ার শুরু হয়েছে অভিনয় বা মডেলিং যদি বলি, ক্রাউন উইন করে। তো খুব সুন্দরভাবে, বড় পরিসরে আমার যাত্রা শুরু। তারপর আমি খুব বড় বড় ব্র্যান্ডের সঙ্গে, সাপোজ লাক্স বা বাংলা লিংক, লিপটন তাজা, ইউনিলিভারের অনেক ব্র্যান্ড, বা ভার্জিন ব্লু, অনেক বড় বড়, মনে পড়ছে না হয়তো অনেকের নাম, বড় বড় ব্র্যান্ডের সঙ্গে প্রথমেই কাজ করেছি। অনেক ভালো ডিরেক্টরের পরিচালনায় নাটক করেছি। তারপর আমার মুভিগুলো, গহিনের শব্দ প্রথমেই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, লাল টিপে আমি অনেক পুরস্কার পেয়েছি, মেয়ের প্রথম আলো পুরস্কার পেয়েছি, তারপর শঙ্খচিলেও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম। তারপর বিদেশে শঙ্খচিল তো ইন্ডিয়ান বেস্ট রিজিওনাল ফিল্ম হয়েছিল, মানে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, তো সেই ফিল্মের আমি কেন্দ্রীয় ফিমেল ক্যারেক্টার। তো আলহামদুলিল্লাহ আমার, তারপর আমার বই, আমি যে বইগুলো বের করেছি, প্রথম বই আমি পুরস্কার পেয়েছিলাম সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার, দ্বিতীয় বইয়ের একটা গল্প অবলম্বনে আমি নিজে সিনেমা করলাম। আমার ক্যারিয়ার একদম আল্লাহ প্রদত্ত, আমার মনে হয় একদম ক্যারিয়ার নিয়ে কোনো রিগ্রেট নেই। হ্যাঁ, আল্লাহই দেয় আমাকে সব, আলহামদুলিল্লাহ, কিন্তু ব্যক্তিগত জীবনে আমার ভুল আছে। তো আপনাকে যদি এখন জীবন থেকে 20 বছর পিছিয়ে দেওয়া হয়, কিংবা অতীতে যাওয়ার কোনো সুযোগ থাকে, তাহলে কোন জিনিসটা চেঞ্জ করবে? অনেক কিছু। একটা দুইটা আমাদেরকেও বলেন।
এইভাবে বলা মুশকিল, এগুলো এগুলো আসলে অনস্ক্রিনে বলা মুশকিল, এগুলো অনেক তো ব্যক্তিগত বিষয় এগুলো। হ্যাঁ, তোমাকে হয়তো আমি বলতে পারবো, কিন্তু অনস্ক্রিনে তো হাজার হাজার মানুষ দেখবে। আমার কি মনে হয় জানো না, যে মানুষ যে আমাদেরকে ভালোবাসে, ধরো তোমাকেও যারা ভালোবাসে, তোমার কাজটার জন্য তারা কিন্তু ভালোবাসে। হ্যাঁ, তোমার সৌন্দর্যের জন্য অবশ্যই তোমাকে ভালোবাসে, তারপর তোমার কাজটার জন্য ভালোবাসে, তোমার যে ট্যালেন্ট আল্লাহ দিয়েছে সেটার জন্য। আমারও তাই, সৌন্দর্য প্রথমে, তারপর আমার গড গিফটের যে ট্যালেন্টগুলো আছে সেগুলোর জন্য ভালোবাসে। কিন্তু ব্যক্তিগত জীবন না অনেক সময় এমন হয় যে হয়তো আমাকে যারা ভালোবাসে বা আমার দর্শক শ্রোতা যাই বলি, হয়তো পছন্দ নাও করতে পারে, হয়তো 10 জনের ভালো লাগবে, 2 জনের ভালো নাও লাগতে পারে। এই জন্য আমার মনে হয় যারা পাবলিক ফিগার তাদের সবকিছু একদম সবকিছু সামনে আনার দরকার বোধ হয় নাই, ঠিক না বোধ হয়। একটু আগেই আপনি বলছিলেন যে আপনার কখনো অর্থের জন্য কাজ করেননি, বা এখনো তো আসলে সিনেমা রিলিজ হয়েছে কিন্তু সেইভাবে আগের মতো কিন্তু একদম নিয়মিত পরিসরে কাজ শুরু করেননি। সিনেমাটা তো আমারই প্রোডাকশন। জি, তো সেই ক্ষেত্রে যদি জানতে চাই এখন আসলে আপনি কি করেন বা আয়ের উৎস, সো কল্ড কথা আমি জানি, ওই একই বললাম, আপনি কি করেন আসলে? না, ওই একই কথা। আমার যেটা বললাম যে আমার এখনকার যে নতুন পরিচয়, জি, অভিনয় শিল্পী বা কণ্ঠশিল্পী বা লেখক, এগুলোর পরে যে নতুন পরিচয় এসছে, প্রোডিউসার বা ডিরেক্টর যাই বলি, বা চিত্রনাট্য আমারই করা ছিল, এগুলো নিয়েই মানুষ থাক। আমি একদমই চাই না আমার ব্যক্তিগত আলাদা যে কুসুম আছে সেটা সম্পর্কে মানুষ জানুক। সেটা কি সিক্রেট নাকি আপনার মনে হয় আমার আশেপাশের সবাইকেই তো জানে, কিন্তু আমি এরকম অন স্ক্রিন বলি না, বলতে চাই না। বললে যে একদম কিছু হয়ে যাবে তা না, আমি চাই না। এখন তো সবকিছু আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই, নোট দিই, ডিজিটাল একটা যুগ। একদম। কুসুম শিকদারের জীবনকে যদি আমি একদম এক লাইনে বলতে চাই, প্রকাশ করতে চাই নিজের জীবনকে, তাহলে কি কি বলবেন? আচ্ছা, ব্যক্তিগত জীবন অনেক উত্থান পতন আছে, অনেক আনন্দের সাথে বেদনা আছে, কষ্ট আছে, সব মিলিয়েই আসলে কুসুম, এটাই বলবো। এখন আমি পাশের বাসার আন্টির মতো একটা প্রশ্ন করব। না প্লিজ, না, প্রশ্নটা করি আন্টি বলে। হ্যাঁ, একদম পাশের বাসার আন্টির মতো প্রশ্ন, সেটা হচ্ছে বিয়ে করছেন কবে? আবার বিয়ে করেন না কেন? আমি এক্সপ্রেশনটাও তাদের মতোই দিলাম। এটার উত্তর কি আসলে? বিয়ে করছেন না কেন, বা কবে করবেন, বা কেন আসলে জীবন কাটাতে কি একজন মানুষ লাগে, আপনার কি মনে হয়? হ্যাঁ, কারো কারো লাগে, কখনো কখনো লাগে। আপনার কি লাগবে কিনা, বা এখন পর্যন্ত কি মনে হয় জীবন কাটাতে কি একটা পার্টনারের প্রয়োজন? এক এক পর্যায়ে না এক এক রকম মানুষের প্রয়োজন। জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের মানুষ প্রয়োজন, আমার তো তাই মনে হয়। একজন মানুষের কাছ থেকে তুমি একদম যা যা চাও, 10টা পয়েন্ট চাও, একজন মানুষ কখনোই তোমাকে সেই 10টা পয়েন্ট দিতে পারবে না, হয়তো 8টা পর্যন্ত পারবে, 2টো কিন্তু পারবে না। সুতরাং এই তো আমার উত্তর। তো এই উত্তর এটাই তোমার পাশের বাড়ির আন্টির উত্তর। আমি খুবই পাশের বাড়ির আন্টি জিজ্ঞেস করলে আমি এত উত্তরও দিতাম না, আমি নিজেই তখন আন্টির বয়সী। না, আন্টির বয়স হলো, আন্টি লাগে, আন্টি ডাকবো। একদম পারফেক্ট। আসলে আন্টিরাও ভয় পাবে আপনাকে প্রশ্ন করতে। শোনো, আমি তো অনেক ওপেন, আমি তো অনেক ফ্র্যাঙ্ক। আমি অনেককে এখন বলি, আমাকে আপু ডাকে না, আমি বলি যে হয় আমাকে নাম ধরে ডাকবা কুসুম, অথবা আমাকে নানি দাদি ডাকবা। আপু কি, আপু ডাকা যাবে? আপুর বয়সে নাই তো এখন। তাহলে কুসুম শিকদার কি আন্টির বয়সে? আন্টি বললে কি সেটা মানে আমি প্রেফার করি, যেটা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি নাম প্রেফার করি। আমি সবাইকে বলি আমাকে নাম ধরে ডাকো, কোনো সাথে কিছু দরকার নেই, আপু আন্টি নানি দাদি কিছু দরকার নাই। আপু, বৈশাখে আবার ফিরে যায়, আমাদের বৈশাখী আড্ডায় অনেক কিছু নিয়ে আলাপ হলো। বৈশাখ নিয়ে যদি আর একটু গল্প করি, এখন তো আপনি ভাত খান, মাছ কিন্তু খাই না। মাছ খান না? আচ্ছা, পান্তা ইলিশ বাদ দিলাম, পান্তা ভর্তা তো খান না? ভর্তাও খান না? তাহলে কি খাবেন পান্তা? আমি এত সবজি খাই যে আমার ওই মানুষজনের ভর্তার প্রতি যে ফ্যাসিনেশন, ওটা হচ্ছে যারা মাংসাশী তাদের, হ্যাঁ, বাজারে মেছো তাদের। আমি তো থাকি সবজির উপর, আমার আবার ভর্তা কি? আচ্ছা, যদি তবুও বৈশাখ প্রসঙ্গে, যে বৈশাখের খাবার যদি বলো, আমার ফলার খুব প্রিয়। ফলার। আচ্ছা, যদি বৈশাখে ঘুরতে বের হতে হয়, কার সাথে ঘুরতে যাবেন?
আমি নিজে নিজে একা একা অনেক ঘুরি, ওয়াও, দেশ বিদেশে আমি একা একা প্রচুর ঘুরেছি। ইনশাল্লাহ ঘুরবো। আমার একা ঘুরতে ভীষণ ভালো লাগে, আমার নেচার খুব ভালো লাগে, আমি ভীষণ নেচার ভালোবাসি। একটা সময় যখন অভিনয় করতেন না তখনকার বৈশাখ একরকম ছিল নিশ্চয়ই, অভিনয়ে ঢোকার পর বৈশাখটা অন্যরকম হয়। তখন কেমন ছিল, আগে কেমন ছিল? যখন অভিনয়ের সঙ্গে যুক্ত হলাম দেখা যেত যে মিডিয়ার অনেক প্রোগ্রাম থাকতো পয়লা বৈশাখে, ওগুলো অ্যাটেন্ড করতাম, অনেক সময় শুটিংও থাকতো, শুটিং করতাম। আর এখনকার কথা যদি বলি, হ্যাঁ মার সঙ্গে দেখা করি, মা বাবার সঙ্গে দেখা করি অনেক সময়। যেহেতু 12 তারিখ আমার জন্মদিন বললাম, তো 12, 13, 14 প্রোগ্রাম চলতে থাকে, মানে আমার জন্মদিনকে কেন্দ্র করে আমার বাবা মা বা কাছের আত্মীয় স্বজন। 12 তারিখে প্রোগ্রাম হয়, 11 তারিখ রাত্রে থেকে ইনফ্যাক্ট শুরু হয়। তো 11 তারিখ রাত্রে যেহেতু শুরু হয়, 11 তারিখ রাত, 12 তারিখ পুরোটা থাকে আমার জন্মদিন। 13 তারিখেও থাকে, কারণ পয়লা বৈশাখ, আর বৈশাখ তো শুরু হয় 5টা থেকে, আসলে 14 তারিখ 5টা থেকে। সো দেখা যায় 11, 12, 13, 14 4 দিন টানা আসলে উৎসব লেগেই থাকে আমার বাড়িতে বা আমার মায়ের বাড়িতে। তো এই ফ্যামিলি নিয়ে হয়। ফ্যামিলি নিয়ে বৈশাখে কিভাবে সাজতে পছন্দ করেন? আপনি বলেছেন আপনার পছন্দের কালার মনে হয় ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক এন্ড হোয়াইট, বাট বৈশাখে তো আমরা সবাই লাল সাদা, হ্যাঁ একটু রঙিনই পরি। হ্যাঁ সাদাই মূলত, সাদার সাথে একটু পাড় হয়তো রঙিন থাকে, লাল থাকে বা অনেক রং থাকে, শুধু যে লাল থাকতে হবে এমন না। তবে সত্যি কথা অহনা যদি বলি, এখন ওই ঘরে যদি থাকি বা মায়ের বাড়িতে যদি যাই বা আমার বাসায় যদি থাকি, শাড়ি খুব একটা পরি না, কমফোর্টেবল কুর্তি পরি। হ্যাঁ কুর্তি পরি, সালোয়ার কামিজও পরি। যদি বাইরে যাই বা আমার বাসা বা মায়ের বাসা ছাড়া যদি বাইরে যাই তখন শাড়ি পরা হয়, আদারওয়াইজ ঘরে থাকলে কুর্তি বা সালোয়ার কামিজ পরি। আপু আমরা একদম আড্ডা দিতে দিতে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুবই প্রাণবন্ত আর মজার ছিল আমাদের। থ্যাংক ইউ অহনা, রঙের বৈশাখে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তোমাকে ধন্যবাদ, নিউজ 24 কেও ধন্যবাদ, আমারও অনেক ভালো লাগলো সত্যি। আমাদের শো এর মাধ্যমে যদি দর্শকদের কিছু বলার থাকে? আমি তো এক কথাই বলি সবসময়, এটাই বলি যে সর্বোপরি নিজের দেশকে ভালোবাসবেন, নিজের দেশের সব ধরনের কাজের সঙ্গে থাকবেন, নিজের দেশের গান বা চলচ্চিত্র সবকিছুর সঙ্গে থাকবেন। আমি এটা বলছি না যে আন্তর্জাতিক থাকা যাবে না বা নিজেকে আপগ্রেডেড রাখা যাবে না, আমি নিজেও আন্তর্জাতিক সবকিছুর সঙ্গে নিজেকে সবসময় পরিচিত রাখি, কিন্তু দেশকে প্রচণ্ড ভালোবাসি, এই জন্যই বলছি সবার উপরে নিজের দেশ। দর্শক, এই ছিল নিউজ 24 এর বিশেষ আয়োজন রঙের বৈশাখ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সবার নববর্ষ অনেক অনেক ভালো কাটুক।